দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা। শুরু করছি ৫টায় ৫ কথা। আর শুরুতেই আমরা যেদিকে নজরে রাখবো, এসটিএফ এর হাতে পাকড়াও পাক চড়েদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য এবারে সামনে আসছে। বাংলাদেশ নেপাল হয়ে পাকিস্তানে পৌঁছেছে চর চক্র। ভারতীয় মোবাইল নাম্বার ব্যবহার হচ্ছে পাকিস্তানের সেনা ঘাঁটির আশেপাশে। লাহোর, রাওয়ালপিন্ডি, করাচি সেনাঘাঁটির কাছে ব্যবহার করা হচ্ছে ভারতের নাম্বারের হোয়াটসঅ্যাপ। তদন্তে উঠে এসেছে 7 জনের নাম, যাদের মধ্যে 2 জন বাংলাদেশি, 1 জন নেপালের বাসিন্দা। ভারতের সিম পাকিস্তানে গেল কিভাবে? পাক চরদের লাগাতার জেরা গোয়েন্দাদের। আরো একবার আপনাদেরকে জানাই, এসটিএফ এর হাতে পাকড়াও পাক চড়েদের জেরা করে একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। কি জানা যাচ্ছে? বাংলাদেশ, নেপাল হয়ে একেবারে পাকিস্তানে পৌঁছে যাচ্ছে এই চর চক্র। ভারতীয় মোবাইল নাম্বার ব্যবহার হচ্ছে পাকিস্তানের সেনাঘাঁটির আশেপাশে। এলাকাগুলো আপনাদের জানিয়ে রাখি, লাহোর থেকে শুরু করে রাওয়ালপিন্ডি, করাচি, এই সমস্ত এলাকায় যে সেনাঘাঁটিগুলো রয়েছে সেই সেনাঘাঁটির কাছে ব্যবহার করা হচ্ছে ভারতের নাম্বারের হোয়াটসঅ্যাপ। সাংঘাতিক তথ্য সামনে আসছে। আরো একবার আপনাদেরকে জানাবো, এসটিএফ এর হাতে পাকড়াও পাক চড়েদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য জানা যাচ্ছে। ভারতীয় মোবাইল নাম্বার ব্যবহার হচ্ছে পাকিস্তানের একাধিক সেনাঘাঁটির আশেপাশে। রাওয়ালপিন্ডি থেকে শুরু করে লাহোর, করাচি সেনাঘাঁটির কাছে ব্যবহার হচ্ছে ভারতের নাম্বারের হোয়াটসঅ্যাপ। তদন্তে উঠে এসেছে মোট 7 জনের নাম, যাদের মধ্যে 2 জন বাংলাদেশি, 1 জন নেপালের বাসিন্দা। ভারতের সিম পাকিস্তানে যাচ্ছে কিভাবে, কিভাবে পৌঁছে গেল সেখানে? পাক চড়েদের লাগাতার জিজ্ঞাসাবাদ করে যাচ্ছেন গোয়েন্দারা। তারা জানার চেষ্টা করছেন এই বিষয়টা। আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে। আমি সুমন কল্যাণের কাছে চলে যাবো। সুমন, এই মুহূর্তে সব থেকে বেশি চিন্তার বিষয় যে ভারতের সিম কার্ড কিভাবে পাকিস্তানে পৌঁছে যাচ্ছে। দেখো, সবচেয়ে চাঞ্চল্যকর খবর কিন্তু এটাই, আমাদের কাছে এসেছে এমন একটা তথ্য যে 5টি সিম কার্ডের ব্যবহার করা হয়েছে, তার মধ্যে 3টি পাঞ্জাব সীমান্ত থেকে এবং 2টি রাজস্থানের সীমান্ত থেকে। এই 5টি সিম কার্ড, সেটা কিন্তু একটা হচ্ছে ইসলামপুর অর্থাৎ বিহার বাংলা সীমান্তের একজনের কাছ থেকে পাওয়া গেছে, আর 4টা পাওয়া গেছে কিন্তু কোচবিহারের দিনাটা থেকে। যে 7 জনকে আইডেন্টিফাই করতে পেরেছে এসটিএফ, সেই 7 জনের মধ্যে 2 জনের বাড়ি বাংলাদেশ আর 1 জনের বাড়ি নেপাল, আর বাকি 4 জন কিন্তু হচ্ছে ভারতীয়। গতকালকে প্রদীপ্ত বোসকে যে অ্যারেস্ট করা হয়েছে, তাকে আদালতে তোলা হয়েছিল, তিনি কিন্তু শিলিগুড়ির বাসিন্দা। ফলে যে পরিস্থিতি এই মুহূর্তে হয়েছে, যে এই যে কার্ডগুলো ব্যবহার করা হচ্ছে, কী কাজে ব্যবহার হয়েছে, তারা স্পষ্টভাবে বলেছেন যে এই 5টা সিম কার্ড তারা কিন্তু অ্যাক্টিভেট করা হয়েছিল হোয়াটসঅ্যাপ থেকে, এবং সেগুলো কিন্তু বিভিন্ন মোবাইল হ্যান্ডসেট থেকে ব্যবহার করা হচ্ছে। আর ব্যবহার করা হচ্ছে কোথায়? রাওয়ালপিন্ডি এবং করাচির সেনা ছাউনি থেকে। ফলে স্বাভাবিকভাবেই সেনা ছাউনি থেকে এই 5টি সিম কার্ডের হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু সূত্র ধরে এসটিএফ এগিয়েছে এবং ইসলামপুর এবং দিনাটাকে কোথাও যেন এক সূত্রে বেঁধেছে। এবং কিভাবে দিনাটার এই সূত্র পাওয়া গেল? দিনাটার এই সূত্র পাওয়া গেছে, দিনাটার সঙ্গে যোগ ছিল বাংলাদেশের 2 জন ব্যক্তির নাম পাওয়া গেছে, যে 2 জন এই সিম কার্ডগুলো নিয়ে তারা কিন্তু পাকিস্তানে পাঠিয়েছে এবং পাকিস্তান থেকে কিন্তু সেগুলোকে অপারেট করছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। খুব স্পষ্ট করে যদি তোমাকে বলি, আদালতে এসটিএফ যে সূত্রগুলোকে তারা কিন্তু দাবি করেছেন, যে প্রশ্নগুলো তারা তুলেছেন, সেই প্রশ্নগুলো কিন্তু জানান দিচ্ছে যে একটা ভয়ঙ্কর রকমের চক্রান্ত চলছে, এবং যে চক্রান্ত চলছে পাকিস্তানের সেনা ছাউনির ভেতর থেকে। ফলে এসটিএফের আরও কতদূর এসটিএফ যায়, কারণ যে 7 জনের নাম আমরা পাচ্ছি, তার মধ্যে কিন্তু 2 জন বাংলাদেশি এবং 1 জন নেপালের বাসিন্দা রয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই অত্যন্ত হাই প্রোফাইল মামলায় কিন্তু যাচ্ছে এই তদন্ত। একেবারে যেভাবে সমস্ত তদন্ত করার পর যে সমস্ত তথ্যগুলো সামনে আসছে, তাতে কিন্তু একটা বিশেষ এটা যে হাই প্রোফাইল দিকে যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। আরো একবার আপনাদেরকে জানাই, এসটিএফ এর হাতে যে সমস্ত পাক চড়েদের গ্রেফতার করা হয়েছে, যাদেরকে গ্রেফতার করেছে এসটিএফ, তাদেরকে জেরা করে চাঞ্চল্যকর সব তথ্য সামনে আসছে। বাংলাদেশ, নেপাল হয়ে পাকিস্তানে পৌঁছে যাচ্ছে এই চর চক্র। আমি আরো একবার সুমন কল্যাণের কাছে চলে যাবো। সুমন কল্যাণ, স্বভাবতই আমরা বিগত বেশ কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার দেখতে পাচ্ছি, আর এবারে সেই তালিকায় যোগ হয়েছে এখানেও। সুতরাং বোঝাই যাচ্ছে এই যে নেটওয়ার্কটা নেহাতই ছোট নয়, অনেকটা বড়, জালটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। একেবারে দেখো, প্রথমে অ্যারেস্ট হয়েছে রশিদুল হক, যার বাড়ি নয়ারহাট, এবং তারপর নাসিরউদ্দিন আলী,
তাকে কিন্তু বলরামপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে, এবং শফিকুল ইসলাম যাকে গ্রেপ্তার করা হয়েছে পাঞ্জিপাড়া থেকে। এবং এই যে এদেরকে গ্রেপ্তার করে যে সমস্ত তথ্য পাওয়া গেছে তার বেসিসে গ্রেপ্তার হয়েছে প্রদীপ্ত বসু, এবং আরও একজন রয়েছে যার নাম আকবর হোসেন এলাইস সম্রাট। তিনি কিন্তু বাংলাদেশের বাসিন্দা, এবং বাংলাদেশ থেকেই তিনি কিন্তু এই গোটা চক্রটি কিন্তু অপারেট করেছেন। এই আকবর হোসেন এলাইস সম্রাটের পাশাপাশি ওমর বলেও একজন রয়েছেন, তিনি কিন্তু ভারতীয় সিম কার্ড ব্যবহার করছেন, অথচ তিনি কিন্তু বাংলাদেশের নাগরিক। এবং তার পাশাপাশি নেপালি একজন সিটিজেন রয়েছেন, তাকেও কিন্তু আইডেন্টিফাই করেছে এসটিএফ। ফলে এই যে গোটা চক্রটা, এই চক্র কিন্তু জানান দিচ্ছে যে তুমি একটু থাকো আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা এবং বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। দীপাঞ্জন বাবু, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হচ্ছে, একের পর এক জঙ্গিদের গ্রেফতার করা হচ্ছে, আর এই যারা রয়েছে পাকচরেরা তাদেরকে জেরা করে তো চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ভারতীয় মোবাইল নাম্বার নাকি ব্যবহার হচ্ছে পাকিস্তানের সেনাঘাটির আশেপাশে। দেখুন, প্রথম যেটা প্রশ্ন যেরকম ভাবে ধরা পড়ছে, আমি বারবার একটাই কথা বলে যাচ্ছি, আরো কিছুদিন যেতে দিন, দেখবেন প্রতি সপ্তাহে কতজন করে ধরা পড়ে। কারণ যেরকম ভাবে রাজ্য পুলিশ এবং এসটিএফ ঝাঁপিয়ে পড়েছে এবং সুনিয়ন্ত্রিত ভাবে সুপরিকল্পিত ভাবে, একটাও জিহাদি বাঁচবে না, ধরা পড়বেই পড়বে। দ্বিতীয় পার্ট যেটা, এটা কিন্তু আমাদের স্ক্যানারে রয়েছে এবং দুটো পার্টে, এক ওই ইন্ডিয়ান মোবাইল যে নাম্বারগুলো সেগুলোকে ট্র্যাক করা, এবং খুব অসুবিধা নয় সেটা ট্র্যাক করা। দ্বিতীয়ত যারা এখান থেকে যে সমস্ত এই রিচার্জের দোকান বা সিমের দোকান বিনা কাগজপত্রে এরকম ভাবে সিম কার্ড ইস্যু করছে, তাদের জন্য কঠোরতম শাস্তির বিধান আসছে, এবং তাদের এক্সিস্টিং আইনেই এই সব সঙ্গে একসঙ্গেই চলছে। একটু অপেক্ষা করুন কয়েকদিন, দেখবেন কিরকম ভাবে ধরা পড়ে লোকজন। ধন্যবাদ আপনাকে। আকবর হোসেনের সঙ্গে যোগাযোগ ছিল এই প্রদীপ্তর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন, আমাদের সুজয়ের কাছে সরাসরি চলে যাবো। সুজয়, দিল্লি থেকে ধৃত এই যে পাকচর প্রদীপ্ত, তার সম্পর্কে তো যত জেরা করা হচ্ছে একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। দেখো, একেবারে এই সিম পাচার চক্রের একটা অন্যতম নাম এই প্রদীপ্ত বসু, এবং তার আরও এক সাগরেদ রয়েছে যে নাম এসটিএফের গোয়েন্দারা ইতিমধ্যে হাতে পেয়েছেন। আর এই প্রদীপ্ত বসুর সঙ্গে যোগাযোগ রয়েছে বাংলাদেশের একজন আকরাম ওরফে সম্রাট নামে এক ব্যক্তির, যে এই সিম পাচার চক্রের কিংপিন বলা চলে। বাংলাদেশে বসে ভারতে কিভাবে সিম পাচার চক্র চলবে সেটা অপারেট করতো এই সম্রাট। কিভাবে করত? এক হচ্ছে চোরাপথে বিভিন্ন মাদক সামগ্রী, জাল নোট, গরু পাচার হতো, তার সঙ্গে সিম যেত। আবার এই যে প্রদীপ্ত বসু, তারাও সিম পাঠাতো এই সম্রাটের কাছে। সম্রাট কি করতো? সেই সিমটা আবার পাঠিয়ে দিত কাঠমান্ডুতে আইএসআই এজেন্ট। এই সম্রাট কিন্তু আইএসআইরই একজন এজেন্ট যে বাংলাদেশে বসে আছে। সুতরাং এই বাংলাদেশের আইএসআই এজেন্টের সঙ্গে কাঠমান্ডুর আইএসআই এজেন্ট, তার মিডিলম্যান হিসেবে কাজ করত এই প্রদীপ্ত বসু এবং তার এক সাগরেদ, যাদের নিয়মিত বাংলাদেশ যাতায়াতের ট্রেল পেয়েছেন এসটিএফের গোয়েন্দারা। তার কাছে জানতে চাওয়া হচ্ছিল যে কেন এত ঘন ঘন বাংলাদেশ যাতায়াত, সে কিন্তু সদুত্তর দিতে পারেনি। গোয়েন্দারা মনে করছেন যে এই সিম পাচার, বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাচার, তার সঙ্গে এই প্রদীপ্ত বসু দীর্ঘদিন ধরে দিল্লিতে বসবাস করছে। সুতরাং দিল্লিতে বসবাসের সুবাদে আইএসআই তাকে দিল্লির গুরুত্বপূর্ণ ভাইটাল ইনস্টলেশনের তথ্য, ছবি, ভিডিও সংগ্রহ করে থাকতে পারে বলে তদন্তকারীরা মনে করছে। তাই সম্রাটের এই প্রদীপ্ত বসু, তার মোবাইল বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে এবং সেটা ফরেন্সিকে পাঠানো হচ্ছে। তার ফোন থেকে কী কী তথ্য, ভারতের কী কী তথ্য এই বিভিন্ন এজেন্ট মারফত আইএসআই এজেন্টের কাছে গেছে সেটা তারা জানার চেষ্টা করছে। ফলে এই প্রদীপ্ত সহ বাকি যারা রয়েছে, এরা প্রত্যেকেই এই যে নয়া কায়দার যে একটা মডিউল তৈরি উঠছিল, যেটা সিম পাচারের মাধ্যমে চলছিল, তার অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং যেটা আমরা এর আগেই দেখিয়েছি, আমরা আগেই জানিয়েছি, আজকে আদালতে আজকে এসটিএফ সামনে আনলো এই তথ্য। আমরা 3 থেকে 4 দিন আগে জানিয়েছি যে পাকিস্তানের 3টে সেনা ছাউনি, রাওয়ালপিন্ডি, করাচি, লাহোর, এই সেনা ছাউনিগুলি থেকে ভারতীয় সিমে হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করা হচ্ছে। ফলে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য যে দীর্ঘদিন ধরে পাচার হয়ে গিয়েছে সেটা বলার। ধৃত পাকচর, তাদের থেকে উদ্ধার হয়েছে ইতিমধ্যে এক হিস্ট্রি, এবং স্বভাবতই এই বিষয়গুলো খতিয়ে দেখছেন গোয়েন্দারা। ধন্যবাদ তোমাকে। তৃণমূলের ব্লক সভাপতির ভাই পাকিস্তানের গুপ্তচর। উত্তর দিনাজপুরের ইসলামপুরে এসটিএফ এর জালে তৃণমূল কর্মী ফজলে রাব্বি গ্রেফতার। ইসলামপুরে ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেনের ভাই এই রাব্বি। একাধিক তথ্য পাচারে জড়িত ফজলে রাব্বি। খবর এসটিএফ সূত্রে। গতকাল প্রায় 8 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূল কর্মী ফজলে রাব্বিকে।
গত সপ্তাহে গোয়ালপুকুরে পাক চর ধরা পড়েছিল। এবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফরের মাঝেই পাকড়াও আরেক পাক চর। এই যে পাক চর সন্দেহে ধৃত তৃণমূল কর্মী ফজলে রাব্বি, তার বাড়িতে পৌঁছে গিয়েছে টিভি9 বাংলা। ধৃতের স্ত্রীর দাবি চক্রান্ত করে ফাঁসানো হয়েছে তাকে। দেখুন একবার। পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার হয়েছে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেনের ভাই ফজলে রাব্বি। আমরা ইতিমধ্যে তিনি যে বাড়িতে ভাড়া থাকতেন সেখানে আমরা রয়েছি। আমি একটু দেখানোর চেষ্টা করব। এই বাড়িতেই তিনি ভাড়া থাকতেন সস্ত্রীক। আমরা একটু যাওয়ার চেষ্টা করব উপরে, বাড়িতে আছেন কিনা। দিদি আছেন? দিদি কেউ আছেন? দিদি একটু শুনুন না দিদি, একটু 2 মিনিট কথা বলতাম, 2 মিনিট একটু কথা বলতাম। দিদি বলছি যে আপনার স্বামীকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, আমার স্বামীকে অ্যারেস্ট করা হয়েছে। তো কেন দিদি? আমি জানি না ওটা কিসের জন্য করা হয়েছে, কিসের জন্য বা কেননা আমি বলতে পারবো না। পাটাগোড়ায় কার বাড়ি? কারো বাড়িতে না, পাটাগোড়া বাজারে ধরা। আচ্ছা, পাটাগোড়ায় কি গ্রামের বাড়ি ওনার? হ্যাঁ, আমার গ্রামের বাড়ি। আচ্ছা দিদি, ব্যাপারটা হচ্ছে যে পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে, এমনটা বলা হচ্ছে যে তথ্য পাচার করত, এরকম বলা হচ্ছে। আপনি কি বলবেন? না, আমি এগুলো সম্বন্ধে কিছু জানি না। আমার হাজব্যান্ড এগুলোকে ফাঁসানো হচ্ছে, আমার হাজব্যান্ডকে। যদি আপনি এগুলো আমাকে শোনাচ্ছেন, আমি এগুলো এটা পুলিশের তথ্য অনুযায়ী আমি বলছি। আমরা পুলিশের না, আমার হাজব্যান্ড এগুলো তো কোনো দিন জড়িত না। এগুলো চক্রান্ত। কারা চক্রান্ত করলো? কারা চক্রান্ত করছে আমি তো বুঝতে পারছি না। কে চক্রান্ত করছে ওটাও তো বুঝতে পারছি না। আচ্ছা, কি কাজ করতেন আপনার হাজবেন্ড? আমার হাজব্যান্ড বিজনেসম্যান। কি কাজ করতেন? কি বিজনেস? কন্ট্রাক্টারি করতেন। আচ্ছা, ঠিক। আপনার নাম দিদি? নুনিয়া বেগম। আমরা কথা বললাম যিনি গ্রেপ্তার হয়েছেন ফজলে রাব্বি, তার স্ত্রীর সঙ্গে। তিনি যেটা বললেন তার স্বামী নির্দোষ। পরবর্তীতে পুলিশের জালে কি আর কেউ ধরা পড়বে? এই ফজলে রাব্বির থেকে কি আরও কিছু জেনে পুলিশ কি তদন্তের অগ্রগতি করবে? সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে বিশ্বরূপ বিশ্বাস, টিভি9 বাংলা। এই ধরনের দেশবিরোধী গতিবিধির যে ক্রিয়াকলাপ পশ্চিমবাংলায় কেন্দ্র করে বহু বছর চলেছে, এখনও চলছে। আমরা সেটাকে সমাধানের চেষ্টা করছি। অন্যান্য রাজ্যে শেষের দিকে চলে এসছে, কিন্তু এই যে বিরোধীরা যে ধরনের আন্দোলন করে এদের মনোবল বাড়াবার চেষ্টা করছেন। কিন্তু আমাদের সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার দুটোই এই ধরনের বিদেশি এজেন্টদের এখানে যে বাড়বাড়ান্ত, এটা কিছুতেই সহ্য করবে। কে কার ভাই, কে কার অমুক, সেইভাবে যদি তৃণমূলকে, আচ্ছা তৃণমূল অমুকের ধরা পড়েছে তার ভাই তৃণমূল, এটা কোনো কথা হলো? আরে সে অনেক রকম লোক অনেক জায়গায় আছে। সৌগত রায় আমাদের সাংসদ, তথাগত রায় ওইদিকে আছে, তো কী হলো? তো এবার এরকম অনেক আছে। ওই বিচিত্র পরচুলা বলছে এনসিপিআই, আর কি বলে ভ্রাম্যমান বিউটি পার্লার বলছে তৃণমূল। তাতে কি হলো? এক পরিবারে দুদিকে হতে পারে না। নজর রাখবো কোচবিহারের দিকে। কোচবিহারের দিনহাটায় পুলিশ ফাঁড়িতে ভাঙচুর, পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে আটক করতেই দিনহাটার গীতলদহে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। পুলিশ ফাঁড়িতে চড়াও হয়ে ভাঙচুর, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সেই মুহূর্তের ছবিটা একবার দেখুন। দেখাচ্ছি আপনাদেরকে সেই মুহূর্তের ছবিটা, আপনারা দেখতে পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন এলাকায় পুলিশি টহল, সে পুলিশি টহল কিন্তু বেড়েছে। আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে। সুমন কল্যাণ, কি অভিযোগে এতটা উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি? দেখো, পুলিশ একজনকে আটক করেছিল এবং সেই আটক করার উদ্দেশ্য হচ্ছে তিনি পাচারকারী, এমনটাই সন্দেহ। এই পাচারকারীর নাম সাদ্দাম আলী। তাকে যখন আটক করা হয় তারপরেই কিন্তু এলাকাবাসী খেপে ওঠে এবং এই সাদ্দাম আলীকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে বচসা তৈরি হয় এবং তারপর কিন্তু উত্তেজিত জনতা সেই পুলিশ ফাঁড়িতে আঘাত করে এবং আক্রমণ করে এবং বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর করে। যা খবর আমরা পাচ্ছি, এর মধ্যে 3 জন পুলিশ কর্মী আহত হয়েছেন এবং খবর পেয়ে দিনহাটা থানার বড় পুলিশ বাহিনী সেখানে যায় এবং গিয়ে বেশ কয়েকজনকে আটক করেছেন। তবে যে ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনা, সেটা কিন্তু একজন পাচারকারীকে আটক করার কারণে কিন্তু উত্তেজিত জনতা। এক ব্যক্তিকে আটক করতেই দিনহাটার গীতলদহে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। পুলিশ ফাঁড়িতে চড়াও হয়ে একেবারে ভাঙচুর শুরু করে দেন। দেখুন সেই মুহূর্তের ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে পথে এবারে বাম ছাত্র সংগঠনগুলি দোষীদের কড়া শাস্তির দাবিতে মিছিল পা মিলিয়েছেন অধ্যাপকদের একাংশ। তিনি যারা বিজেপি এমব্লেম ভেঙেছে তারা বিজেপি নাও করে, যদি তারা বামপন্থী হয় তাদেরকে আইডেন্টিফাই করে যেন ইতিমধ্যে এক্ষুনি অবিলম্বে শাস্তি দেওয়া হয়। থ্যাংক ইউ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপরে আক্রমণ মানে ভারতের স্বাধীনতার আন্দোলন, ভারতের সমাজ সংস্কার আন্দোলন, শিক্ষা সংস্কার আন্দোলন, তার গর্ভ থেকে জন্মানো একটি ক্যাম্পাস। এবং শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, গত পরশু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তোমরা দেখেছো, একই কায়দায় মেদিনীপুর কলেজে আজকে সকাল থেকে একই তাণ্ডব চালানো হয়েছে।